নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন, অর্থাৎ নিজেরা যথার্থভাবে নিজেদের যত্ন নিচ্ছেন। আজ 2026-এর মার্চ মাসের প্রথম দিন। দিনটা শুরু হয়েছিল একটা অদ্ভুত মন খারাপের মধ্যে দিয়ে, কেননা আজকে আমাকে দুদিনের জন্য দিল্লি চলে যেতে হবে। অফিসের একটা জরুরি মিটিং পড়ে গেছে, সেটাকে অ্যাটেন্ড করতেই হবে, কোনো উপায় নেই। একদিন বাদেই কিন্তু দোল, অর্থাৎ 3 তারিখ দোল। 3 তারিখই রাত্রিবেলা আমার ফেরার কথা। অর্থাৎ এইবার যেভাবে ভেবেছিলাম আমি দোল উৎসবটা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব, সেভাবে আর হবে না। যাওয়ার আগে যেরকম হয়, আমার অত্যন্ত প্রিয়, আমার কাছের এই মানুষজনকে বিদায় জানানোর পালা। সকালবেলা এসে প্রত্যেককে সুন্দর করে জল টল দিয়ে তাদের গাছের পাতাগুলো যেখানে যা নোংরা পড়েছিল সমস্ত কিছু পরিষ্কার করে, স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হলাম। এবার আমাকে বেরোতে হবে। যাওয়ার আগে ঘরে জিনিসপত্রগুলোকে আরেকবার ভালো করে দেখে নিলাম। বাড়িতে যদিও বুবু আর তিন্নি থাকবে, তবুও আমার মনে হয় যে এই সব জিনিসগুলো আমার কাছে অতি আপন, অনেক কাছের। আমার নিঃসঙ্গ জীবনের কিছুটা হলো এরা কিছুটা স্বস্তি যোগায়। তাই যাওয়ার আগে আরও একবার গাছগুলোকে প্রাণ ভরে দেখে নিলাম, ফুলগুলোকেও ভালোভাবে দেখে নিলাম। দুদিনে যদি শুকিয়ে যায় তাহলে এই ফুলগুলোকে তো আর দেখতেই পাবো না। এমনিতেই এখন আস্তে আস্তে গরম পড়ছে কলকাতায়, আর মরশুমি ফুল যেগুলো আছে সেগুলোরও যা গ্রোথ সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক, দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। আজকাল বাড়ি থেকে বেরোতে, অর্থাৎ একা একা বেরোতে সবসময় যেন একটা মন খারাপ মনের মধ্যে চেপে বসে। আগে কিন্তু এরকম ছিল না। আমার কর্মজীবনের অধিকাংশ সময়টাই আমার বাইরে বাইরেই কেটে গেছে। যদিও আমার অফিস স্টেশন ছিল কলকাতায়, কিন্তু তবুও আমাকে কাজের সূত্রেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। কখনো কখনো এরকমও গেছে, মাসের মধ্যে 25টা দিন যদি ওয়ার্কিং ডেজ থাকে, তাহলে সেই ওয়ার্কিং ডেজের 25 দিনের মধ্যে 20 দিনই আমি বাইরে বাইরে কাটিয়েছি। সবসময় আমার একটা সুটকেস গোছানোই থাকতো। কোথাও থেকে বাইরে আসার পরের মুহূর্তে আমার কাছে আর এক জায়গায় যাওয়ার প্লেনের টিকিট বা ট্রেনের টিকিট বা হোটেল বুকিংয়ের ভাউচার সমস্ত কিছু আমার কাছে এসে যেত। কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়ছে, এখন আমার মনে হয় যে আমি কি করে এতটা সামলে উঠতে পেরেছিলাম। এমনও অনেক দিন গেছে জানেন, যখন সারাদিন অফিস করেছি, অফিস করে বিকেলবেলা বা সন্ধেবেলা দিল্লি যাওয়ার প্লেনে উঠেছি। দিল্লিতে নেমে আবার সেখান থেকে গাড়ি নিয়ে ছুটে গেছি আগ্রা। আগ্রাতে 2 দিন কাজ করেছি। কাজ করে সেখান থেকে চলে গেছি বরেলিতে 2 দিন কাটিয়ে চলে গেছি দেহরাদুনেও 2 দিন কাটিয়ে চলে গেছি লখনৌতে 2 দিন কাটিয়ে আবার ফেরত এসেছি কলকাতায়। আবার যখন কলকাতায় ফেরত চলে এসেছি, 2 দিনের মধ্যেই হয়তো আবার আমার গুয়াহাটি যাওয়ার কথা। এইভাবেই কেটে গেছে আমার কর্মজীবনের অধিকাংশটা সময়। কিন্তু এখন জানেন, কোথাও যদি 2 দিনের জন্যও যেতে হয়, কেমন যেন একটা অদ্ভুত মন খারাপ, একটা পিছু টান আমাকে গ্রাস করতে থাকে। মনে হয় আমার এই কাছের মানুষজন, আমার এই অতি প্রিয় জিনিসপত্র, এগুলোকে ছেড়ে আমাকে আবার চলে যেতে হবে। আমার শহরে চেনা রাস্তা, চেনা পথঘাট, চেনা মানুষজন, সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। কেমন কাটবে আমার দিনগুলো? আজ অবধি বাইরে বেরিয়ে ভগবানের আশীর্বাদে সেরকম কোনো বিপদের সম্মুখীন আমাকে হতে হয়নি, কিন্তু তবুও কেমন যেন একটা অদ্ভুত নস্টালজিক ফিলিংস মনকে আস্তে আস্তে গ্রাস করতে থাকে। পেরিয়ে যাচ্ছি উল্টোডাঙা। কিছুক্ষণ আগে দেখা গেল আমার আগের অফিস। আজকাল এই শহর, এই মানুষজন, এই সমস্ত কিছু ছেড়ে থাকার যে যন্ত্রণা, সেটা কেন জানি না আমি ধীরে ধীরে ফিল করতে পারছি। এখন আর আগের মতো মনে হয় না। যেতে হবে, কি হয়েছে, কাজের জন্য তো যাচ্ছি, আর চেনা মানুষজনের মধ্যেই যাচ্ছি, আবার ফিরে আসবো। কিন্তু এখন আর সেরকমটা মনে হয় না। এখন মনে হয় এই যে 2 দিনের জন্য আমি ছেড়ে যাচ্ছি, এই 2 দিনেই তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তারপরে আবার এখন যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। সবসময় ভয় হয়। কাছের মানুষজনগুলো, আমার অত্যন্ত প্রিয়, আমার কাছের মানুষজন, এরা সবাই ঠিকঠাক থাকবে তো?
এরা সবাই ভালো থাকবে তো? যাই হোক, বলতে বলতে পেরিয়ে যাচ্ছি লেক টাউন। এই দেখুন, শ্রীভূমির মণ্ডপের, পুজো মণ্ডপের গেটটা এখনো এরা খোলেনি, মনে হয় 1 বছর ধরে এরা রেখে দেয়। শহরে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে নামার দিকে চলছে। আরও খারাপ লাগছে যে দুদিন পরেই দোল, বাঙালির প্রাণের উৎসব, সেই উৎসবটা আমি এবার উপভোগই করতে পারবো না। আসলে দোল কিন্তু দোলযাত্রা বা গৌর পূর্ণিমা যেটাই বলেন না কেন, সেটা পশ্চিমবঙ্গে যেভাবেই সেলিব্রেট হোক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে অনুভব করেন, উৎসবে আনন্দ করেন ঠিকই, কিন্তু কোথাও একটা প্রাণের তাগিদ থাকে, একটা প্রাণের টান থাকে। চলে যাচ্ছি লেক টাউনের ঘড়িঘর। আর যত আমি এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, ততই যেন একটা মন খারাপ আস্তে আস্তে আমাকে গ্রাস করতে শুরু করেছে। দিল্লি আমার অপরিচিত জায়গা নয়, এর আগেও বহুবার আমি দিল্লিতে গেছি। যখনই আমি উত্তরাখণ্ডে যেতাম বা লখনৌতে যেতাম, তখন আমি দিল্লি হয়েই যেতাম। সেজন্য দিল্লি আমার কাছে একটা অপরিচিত শহর নয়। আবার অনেক সময় পরিবারের সবাইকে নিয়েও বেড়াতে গেছি, অর্থাৎ দিল্লি হয়ে আমরা কোথাও না কোথাও গেছি। এই যে 2 বছর আগে আমরা করবেট ন্যাশনাল পার্কে গেছিলাম, সেখানে কিন্তু আমরা দিল্লি হয়েই গেছিলাম। কিন্তু ওই যাই হোক, মনে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এই প্রকৃতিগত পরিবর্তনটা স্বাভাবিক। জানি না, আপনারা বলতে পারবেন। আপনাদের যদি সেই রকম কোনো ব্যাপার জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। চলে এসেছি এয়ারপোর্টের কাছে, আর যতই এয়ারপোর্টের কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে যে এই শহর থেকে সত্যি সত্যি কেমন একটা বিচ্ছেদের সময় যেন এসে গেছে। কিন্তু তা তো নয়, আমি যাচ্ছি কাজের জন্য, কাজ শেষ হলেই আবার ফিরে চলে আসব। তবুও আজকাল কাছের মানুষজনকে ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা, সেটা আমি এখন যখন বাইরে যাই তখন হাড়ে হাড়ে টের পাই। এই যে নগেন্দ্রকেও 2 দিন দেখতে পাবো না, সেটাও একটা মানে বেশ দুঃখের ব্যাপার আমার কাছে হয়ে দাঁড়িয়েছে এখন। কথা বলতে বলতে চলে এসছে এয়ারপোর্ট, এবারে নামতে হবে। আর এখন কি হয় জানেন তো, কোনো ট্রেন জার্নি বা কোনো এই ধরনের কোনো ফ্লাইটে ওঠার আগে যে প্রসেসগুলো থাকে না, সেই প্রসেসগুলো আগে আমার কাছে একেবারে জল ভাত ছিল। কোনো কিছুই কোনো ব্যাপারটাকেই আমার কোনো হার্ডেলস বলে মনে হতো না, কিন্তু এখন সেটা মনে হয়। আবার কাগজপত্র দেখাও, আবার বোর্ডিং পাস করো, আবার ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বার করো, আবার সিকিউরিটি চেকে যাও, সিকিউরিটি চেক শেষ করে আবার প্লেনে ওঠার জন্য বসে থাকো। সবটাই ভীষণ রকম কীরকম যেন একটা মনোটোনাস লাগে। গাড়ি থেকে নেমে এবার চললাম এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টের ভেতরে সিকিউরিটি চেক শেষ করে বোর্ডিং পাস কালেক্ট করলাম প্রথমে, তারপরে সিকিউরিটি চেক শেষ করলাম। খুব একটা ভিড় ছিল না, যদি এখন আজ রবিবার, সেই জন্যেই বোধহয়। আর আশেপাশে এয়ারপোর্টের ভেতরে যে দোকানগুলো আছে না, এইগুলো ঘুরে বেড়াতে আমার বেশ লাগে। আগে তিন্নি যখন খুব ছোট ছিল, ও সবসময় আমাকে বাইরে যাওয়ার আগে বলতো, বাবা আমার জন্য কিছু তো একটা এনো। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো যা পাই ওর জন্য আমি নিয়ে আসতাম। এখান থেকেও আমি এই বইয়ের দোকানটা থেকে ভাবলাম যে ওর জন্য কিছু বই কিনি। ওকে জিজ্ঞাসা করলাম কোনো বই লাগবে কিনা, ও বললো না লাগবে না, এখন দরকার নেই। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বোধহয় মানসিকতাটাও বদলে যায়, কিন্তু বাবাদের মানসিকতা একটা জায়গাতেই আটকে থাকে। তারা সবসময় মনে করে তাদের সন্তানরা এখনো সেই আগের মতো ছোট্টটি আছে। আর এই দেখুন, এই দোকানটার নাম আমার বাংলা। এখানে বাংলার বিভিন্ন শিল্পকর্মের একটা বিপণী এটা, কিন্তু দাম অস্বাভাবিক বেশি। আসলে এয়ারপোর্টের ভেতর থেকে আপনি যাই কিনেন না কেন, তার দামই কিন্তু অনেক বেশি। কথায় বলে যে ডিউটি ফ্রি শপ, কিন্তু আসলে জিনিসপত্রের দাম এরা এতটাই বাড়িয়ে রাখেন যে সাধারণের সেটা অনেক সময় নাগালের বাইরেই চলে যায়। অনেক সময় কেন, সব সময় নাগালের বাইরে। এখান থেকে আপনি যদি 1 প্যাকেট বিস্কিটও কেনেন, সেটা হয়তো বাইরে 10 টাকা, এখানে নিয়ে নেবে 25 টাকা। 1 বোতল জল কিনতে পাওয়া যায় 50 টাকায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন, বাইরে সেটা আপনি 10 টাকায় অনায়াসেই কিনে নিতে পারেন। কিন্তু জিনিসপত্রের যা কোয়ালিটি থাকে সেটা কিন্তু একেবারে A ক্লাস। অর্থাৎ এখানে যেহেতু
ডোমেস্টিক কাস্টমাররা যেমন আছেন, তেমনি ইন্টারন্যাশনাল কাস্টমাররাও আছেন। সেই জন্য জিনিসপত্রের দাম এরা বাড়িয়ে রাখলেও কোয়ালিটিতে এরা কোনো আপোষ করেন না। আর এই হচ্ছে রবিবারের কলকাতা বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এরকম কোনো প্রোডাক্ট নেই যেটা এখানে নেই। বিদেশি প্রোডাক্টের পাশাপাশি এখানে দেশীয় প্রোডাক্টেরও বিভিন্ন রকম দোকান আছে। রয়েছে কি একটা সরকারি বিপণীও, আমার বাংলা, সেখানেও দেখলাম যে জিনিসপত্রের দাম বেশ বেশি। ছোটোখাটো জিনিসগুলো এত বেশি দাম চাইছেন এরা যে কিনতে গিয়েও দুপা পিছিয়ে আসতে হয়। এখানে লাগেজ থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট আপনি পাবেন, কিন্তু ওই একটাই, পকেটে রেস্ট থাকা চাই। এমনকি খাবার দাবারের যে দোকানগুলো আছে তার দাম শুনলে পরেও রীতিমতো চোখ কপালে উঠে যায়। আমার কাছে বেশ খানিকটা সময় ছিল, তাই এয়ারপোর্টের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি ঘুরে বেড়াচ্ছিলাম উদ্দেশ্যহীনভাবে, কারণ তখনও ফ্লাইট ছাড়তে 1 ঘন্টা বাকি। আমি সাধারণত আগেই আসার চেষ্টা করি, যে কোনো বিমানবন্দর বা ট্রেন ধরার ক্ষেত্রে আমি স্টেশনে যখন যাই তখনও হাতে কিছুটা সময় রেখেই যাই, কারণ অনেক বছর আগে আমার একবার ফ্লাইট মিস হয়ে গেছিল। সেই আতঙ্কটা আজও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আর ওই দেখুন, এখন আকাশে চাঁদও উঠে গেছে, আর আমিও পৌঁছে গেছি। এবার এই বাসে উঠবো, বাসে করে চলে যাব একেবারে বিমানের সামনে। চলে যাচ্ছে দিল্লি আপনাদের সবাইকে ছেড়ে। আপনারা যারা আমাকে এই ভিডিও মারফত দেখছেন তারাও আমার যাত্রাপথে সুস্থতা কামনা করবেন, এই আশা করেই আমি চললাম দিল্লির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে উঠে যাব ফ্লাইটে। এখানে আমার আগে একজন হুইল চেয়ারে করে উঠছিলেন এবং তার জন্যই কিছুটা দেরি হচ্ছিল। সে যাই হোক, কিছু করার নেই। উঠে গেছি ফ্লাইটের মধ্যে। আমার সিট নাম্বার 16D। আমি সাধারণত আজকাল আইল সিটটাই প্রেফার করি, কারণ জানলার ধারে বসলে ওখানে লেগ স্পেসটা এত ছোট থাকে যে হাঁটুতে ভীষণ কষ্ট হয়। আর এখান থেকে দিল্লি যেতে লাগবে প্রায় 2.5 ঘন্টা একভাবে বসে থাকাটাও বেশ কষ্টকর ব্যাপার। যাই হোক, আমার ফ্লাইট ছেড়ে চলেছি আপনাদের এই প্রাণের শহরকেও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে দিল্লির গল্প নিয়ে খুব শিগগিরই।